আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এর বেসিক নিয়ে আলোচনা করব। তো এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এ হচ্ছে তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। তো গতির আমরা বিভিন্ন বেসিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। সবার আগে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আম, দূরত্ব এবং সরণ। তার আগে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গতি এবং স্থিতি, ঠিক আছে? আমাদের টপিক হচ্ছে গতি ও স্থিতি। তো এই টপিকটা আমরা একটু বুঝবো, হ্যাঁ। দেখো, ধরো একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, সাপোজ এই হচ্ছে একটা গাছ। এই একটা গাছ। তো এটা হচ্ছে একটা গাড়ি। আমরা একটা গাড়ি আঁকি। ধরো এটা একটা গাড়ি। আচ্ছা, এটা একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে, হ্যাঁ। গাড়িটা একটা গতিশীল অবস্থায় একটা গাড়ি ছুটে চলতেছে। আচ্ছা, তো এখানে আমাদের একজন বিশিষ্ট ভদ্রলোক, নাম হচ্ছে ডাবুল সাহেব। উনি এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় হিসেব চিন্তা করতেছে, ঠিক আছে? এটা আমাদের ডাবল সাহেব। তো উনি দাঁড়ায়, মাথা চুলকায় চুলকায় চিন্তা করতেছে সবকিছু। তো দেখো যে আমাদের ডাবল সাহেব, চুল দিয়ে দিই মাথায় কিছু, আচ্ছা না থাক যেমন ছিল, ডাব্বুই ঠিক আছে। তো আমরা যদি দেখি, দেখো ভালো করে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লোকটা, এই লোকটার সাপেক্ষে গাছটা কিন্তু স্থির। অর্থাৎ সময়ের সাথে সাথে এই লোকটার সাপেক্ষে এই গাছের অবস্থানের কোনো পরিবর্তন ঘটতেছে না। অর্থাৎ 1 সেকেন্ড পর গাছটা যেখানে আছে, 10 সেকেন্ড পর গাছটা ঠিক সেখানে আছে। অর্থাৎ সময়ের সাথে সাথে এই গাছের অবস্থানের কোনো পরিবর্তন ঘটতেছে না। যদি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন আমরা বলি বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল, বস্তুটা এখন স্থিতিশীল অবস্থায় আছে। আর স্থিতিশীল থাকার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি। বা স্থিতিশীল থাকার মানে কেউ যে স্থিতিশীল আছে, তো আমি বলবো এই জিনিসটা হচ্ছে স্থিতি, ঠিক আছে? তো এখানে আমরা কার সাপেক্ষে বলতেছি গাছটা স্থিতিশীল বলতো? সেটা হচ্ছে ডাবলের সাপেক্ষে। তাহলে ও হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। আমাদের ডাবল সাহেব হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে ওর সাপেক্ষে আমরা বলতেছি এই গাছটা স্থির। আবার দেখো, ডাবল সাহেব যখন এখানে দাঁড়ায় আছে, তখন দেখতেছে এই গাড়িটা স্পিডে কি চলে যাচ্ছে, মানে এই গাড়িটা ওকে পাস করে চলে যাচ্ছে। তো ডাবল সাহেব দেখতেছে 1 সেকেন্ড পর গাড়িটা ধরো এখানে ছিল, এবং 10 সেকেন্ড 2 সেকেন্ড পর দেখা যায় গাড়িটা এখানে চলে আসছে। অর্থাৎ একটা গাড়ি মানে সময়ের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে, ঠিক আছে? যেহেতু একটা গাড়ি সময়ের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে, আমি এভাবে দেখাই। ধরো এই জিনিসটা, ধরো এই গাড়িটা, ধরো গাড়িটা ফার্স্ট এখানে ছিল এবং একটা নির্দিষ্ট সময় পর গাড়িটা এরকম করে পাস করে চলে যাচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে এই গাড়িটা তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে। সুতরাং এটা হচ্ছে গতিশীল বস্তু, এটা হচ্ছে গতিশীল। আর গতিশীল বস্তুর এই ধর্মটাকেই বলা হয় গতি। তাহলে স্থিতি আর গতি, এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো। তো এখানে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। দেখো এখানে কিন্তু ডাবল সাহেব কিন্তু এখানে দাঁড়াই ছিল, মানে স্থিতিশীল অবস্থায় আছে। আর ডাবল সাহেব যদি স্থিতিশীল অবস্থায় আছে, তাহলে ও ওর সাপেক্ষে গাছ এবং গাড়ি এই দুজনের স্থিতি এবং গতি সে পরিমাপ করতেছে। এখন এমন যদি হয়, এখানে তো ডাবল সাহেব স্থিতিশীল, এখন যদি ও এমন হইতো যে আসলে ও স্থিতিশীল না, ও গতিশীল কোন একটা কাঠামোর ভেতর আছে। ধরো ও একটা চলন্ত গাড়ি থেকে ওই গাছটার, অথবা চলন্ত গাড়ি থেকে আরেকটা গাড়ির গতি মাপতেছে, তখন কি আসলে ও সঠিকভাবে গতি বা স্থিতি মাপতে পারতো? তখন হয়তো মাপতে পারতো না। যেমন ধরো আমি যদি বলি, আমি এইভাবে বলি যে ধরো আম, এইখানে ধরো একটা গাড়ি, এটা হচ্ছে একটা গাড়ি। তো
এই গাড়িতে ধরো কেউ একজন বসে আছে, এখানে একটা গাড়ি, ধরো এটা হচ্ছে একটা এ গাড়ি, তো এই গাড়িটা ভি এ বেগে সামনের দিকে যাচ্ছে। তো আমরা যেহেতু বেগ এখনো পড়ে নাই, আমার মনে হয় এটা এখন বোঝানো ঠিক হবে না, বেগ পড়ানোর পর এটা পড়ালে মনে হয় ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, বেগ পড়ানোর পর আমরা এটা বোঝালে হয়তো ভালো হবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, বেগটা বোঝানোর পর আমি এটা বুঝাই দিব, মানে আপেক্ষিক গতি আর হচ্ছে পরম গতি এই জিনিসগুলোর পার্থক্যটা কি। এখন মনে হয় এটা পড়ানোটা সঠিক হবে না। আচ্ছা দেখো, আমি একটু পরে এটা বুঝাই দিব। আশা করি এই অংশটা তোমরা বুঝছো। তাহলে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো একটা বস্তুর যদি সময়ের সাথে সাথে, মানে সময় পাস হওয়ার সাথে সাথে যদি বস্তুর অবস্থানে পরিবর্তন না হয়, সেটাকে আমরা বলবো স্থিতিশীল। আর যদি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয়, তখন সেই বস্তুটাকে আমরা বলবো গতিশীল বস্তু। তো এরপরে যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে দূরত্ব এবং হচ্ছে সরণ। এরপরে টপিক হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব ও সরণ, এই দূরত্ব আর সরণ এই বেসিকগুলো বুঝতে হলে আমাদেরকে একটু ভেক্টর রাশি আর স্কেলার রাশি সম্পর্কে জানতে হবে। দেখো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি কি, আমি যদি বলি ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি, রশি হয়ে গেছে, হ্যাঁ, আর হচ্ছে স্কেলার রাশি, এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু আমাদেরকে বুঝতে হবে। দেখো, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ব্যাপারটা বুঝো, ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশি প্রকাশ করার জন্য মানও লাগে, আবার সেগুলো প্রকাশ করার জন্য দিকও লাগে, অর্থাৎ মান এবং দিক, অর্থাৎ রাশিটা কোন দিকে কাজ করতেছে বা রাশিটা কোন দিকে প্রক্রিয়াশীল সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ দিকও লাগবে, মানও লাগবে, এগুলোকে বলা হয় ভেক্টর রাশি। আর কিছু কিছু রাশি আছে, ওদেরকে প্রকাশ করার জন্য আসলে শুধু মানের প্রয়োজন হয়, ওদেরকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। তো এরা হচ্ছে স্কেলার রাশি। তো ভেক্টর রাশির অনেক উদাহরণ আছে, যেমন ভেক্টর রাশি কী হতে পারে? বল, বেগ, ত্বরণ, সরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে তোমার দূরত্ব, তারপর তাপমাত্রা, তারপর এগুলা যেগুলোতে দিকের প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে স্কেলার রাশি। কাজ, কাজ কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে, যদিও দুইটা ভেক্টর রাশিকে প্রক্রিয়া করে কাজ বের করতে হয়, বাট এটা একটা স্কেলার রাশি। এটার রিজনটা তোমরা একটু বড় হলে জানতে পারবো, এটা আসলে ডট গুণের কারণে হয় ভেক্টরের। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দূরত্ব এবং সরণ এই জিনিসটা একটু আমরা বুঝবো। তো এই জিনিসটা বোঝার জন্য ভালো করে খেয়াল করে দেখো, ধরো কোনো একটা ব্যক্তি, এখানে কোনো একটা ব্যক্তি সে এই পজিশনে আছে, এখান থেকে সে যখন যাত্রা শুরু করে, ও যাত্রা শুরু করে ধরো বিতে আসছে, যাত্রা শুরু করে বিতে আসছে, বিতে আসার পর সে একটু পর সিতে গেছে। ঠিক আছে, ফার্স্টে ও এ থেকে বিতে গেছে, বি থেকে সে সিতে গেছে, তাহলে ওর যাত্রা হচ্ছে এটা। তো এখানে আমরা যদি একটু চিন্তা করি যে ওর অতিক্রান্ত দূরত্ব কত, মানে ও আসলে মানগুলো যদি আমরা বসাই, যেমন এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ধরো 8 মিটার, তারপর বি থেকে সি হচ্ছে ধরো 6 মিটার। তাহলে আমি যদি বলি দূরত্ব, বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্ব হবে ডি ইকুয়াল টু হবে 8 প্লাস 6, এটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ মোট কতটুকু পথ সে অতিক্রম করছে সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এটার মান আসতেছে 14 মিটার। সাপোজ এটা যদি মিটার হয়, এগুলো হচ্ছে, এটাও মিটার হবে, তোমরা একক দিতে ভুল করবা না। আচ্ছা যাই হোক, এটা 14 মিটার আসছে। এখন এটা জাস্ট দেখো, আমরা কিন্তু দূরত্বের কথা বলছি, দূরত্ব মানে কত দূর পথ সে অতিক্রম করছে বা কত দূর সে মানে গেছে আর কি, এটা হচ্ছে দূরত্ব। এখন আমরা যদি বলি সরণ, সরণ শব্দটা খেয়াল করো, সরণ মানে কিন্তু কতটুকু সরে গেছে, সরণ মানে কতটুকু সরে গেছে। দেখো, লোকটা ফার্স্টে এতে ছিল, এ থেকে সে সিতে সরে গেছে, খেয়াল করো ব্যাপারটা, অর্থাৎ ও এ থেকে সিতে গেছে, তাহলে ওর সরণ ঘটছে এ থেকে সি বরাবর। তাহলে আমরা যদি বলি সরণ, তখন কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে এভাবে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, আর এখানে বলতে হবে এ থেকে সি বরাবর, অর্থাৎ এ থেকে সিতে গেছে, ও এ থেকে সিতে গেছে, এটা আমাকে বলতে হবে। তো যাই হোক, এখানে যে ওর যে এসি এর মান, মানে এসি দূরত্ব যেটা আছে, সে দূরত্বটা হয়তো আমরা জানি না। তো আমি আমার মতো একটা মান বসে দিচ্ছি, জানি না এটা হবে কিনা, বাট আমি আমার মতো একটা হবে কিনা, কি হবেই না এটা।
আমি আমার মানে অ্যাকুরেট হবে না আর কি দূরত্বটা, আমি আমার মতো একটা মান বসাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে ধরো 12 মিটার। আচ্ছা ধরো 12 মিটার, সাপোজ এটা পুরাটা হচ্ছে 12 মিটার। তাহলে সরণ, এটা হচ্ছে সরণ এস, এটাকে আমি ভেক্টর রাশি আকারে দেখাইছি। এটাকে যদি আমরা মডুলাস দিয়ে দিই উভয় পক্ষে, দেখো এই জিনিসটাকে যদি আমরা মডুলাস দিই, যে এস তার উপর একটা মডুলাস দেওয়া হয়, তাহলে মডুলাস দিলে কিন্তু এই ভেক্টর চিহ্নটা উঠে যাবে। মডুলাস দিলে ভেক্টর চিহ্ন উঠে গিয়ে আমরা ডিরেক্ট এসি এর মান বসাতে পারবো। আর এসি এর মানটা হচ্ছে 12 মিটার। এসি এর মান হচ্ছে 12 মিটার। তো যাই হোক, আমরা ভেক্টর আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানে আমরা ভেক্টরের ডিরেক্ট মান নিয়ে আলোচনা করব। তো ভেক্টর রাশি আকারে আমরা কোনো ক্যালকুলেশন করব না, তাই এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কিছু নেই, আমরা একদম সিম্পলভাবে অঙ্কগুলো করব। তাহলে যাই হোক, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আমরা সরণের মান নিয়ে আলোচনা করব, তাই উপরে কোনো চিহ্ন দিব না। কিন্তু যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করতাম, মানে ভেক্টর হিসেবে অপারেট করতাম, তাহলে কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হতো, আর ক্যালকুলেশনগুলো ভেক্টরের রুলস অনুযায়ী হতো। তো আমরা এত কমপ্লিকেটেড জিনিসে যাব না, আমরা যেহেতু ছোট ক্লাসে, তো আমরা একদম সিম্পলভাবে জিনিসগুলোকে ভাববো। হ্যাঁ, তো যাই হোক, দেখো দূরত্ব হচ্ছে কত, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দূরত্ব হচ্ছে 14 মিটার। 8+6 অর্থাৎ 14 মিটার হচ্ছে দূরত্ব। কিন্তু আমরা যদি সরণের কথা বলি, সরণ কিন্তু 14 মিটার না। সরণ হচ্ছে ফার্স্টে কোথায় ছিল, অর্থাৎ আদি বিন্দু থেকে, এটাকে আমরা বলবো আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট থেকে প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দু অর্থাৎ আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দুর যে দূরত্বটা, সেটাই হচ্ছে সরণ। আমরা যদি সরণের আরেকটা বেসিকে চাই, সেটা আমি বলতে পারি যে ন্যূনতম দূরত্ব। সরণকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ন্যূনতম দূরত্ব বলতে পারি, যে সরণকে আমরা বললাম যে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরণ সবচেয়ে ন্যূনতম দূরত্ব। সরণ কিভাবে সবচেয়ে ন্যূনতম দূরত্ব, ভালো করে দেখো, আমি এইখানে অনেকভাবে যেতে পারতাম, আমি এখানে এইভাবে যেতে পারতাম সিতে, আমি এইভাবে যেতে পারতাম, আমি এইভাবে যেতে পারতাম, অনেকভাবে আমি সিতে যেতে পারতাম, কিন্তু সবচেয়ে ছোট পথ কিন্তু এই যে এই সিটা, এইটা সবচেয়ে ছোট পথ। এই জন্য এই সবচেয়ে ছোট পথটাকে আমি বলবো সরণ। আশা করি বুঝছো তোমরা, এই সবচেয়ে ছোট পথটা হচ্ছে সরণ। যাই হোক, সরণকে আমরা ন্যূনতম দূরত্ব অবশ্যই বলতে পারি। তো দূরত্ব এবং সরণ এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝছো। তো এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো আমরা যদি বলি যে এভাবে যদি বলি যে দূরত্ব, তো দূরত্বের ক্ষেত্রে আর হচ্ছে সরণ, এই দুইটার তো কিছু পার্থক্য আছে, তোমরা বই পড়লে আরেক কিছু জানতে পারবা। কিন্তু আমাদের ফিজিক্স বইটা আসলে এত মানে কি বলবো, এত গুছানো না আর কি, গুছানো বা শুধু বই পড়লেই পারা যাবে এমন বই এমন না আর কি, এটা অনেক কিছু টিচারকে বলে দিতে হবে বা বড় কাউকে বলতে হবে। যাই হোক, দূরত্ব হচ্ছে, দূরত্বকে যদি আমরা বলি প্রকাশ করা হয়, দূরত্বকে আমার যে রাশি সেটা হচ্ছে ডি, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, কেমন। আর সরণের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সরণের ক্ষেত্রে এস দিয়ে প্রকাশ করে, এটা ছোট হাতের এস, অবশ্যই ছোট হাতের এস, বা এক্স, যেটা আমরা এইচএসসিতে ব্যবহার করব। আমরা এসএসসিতে শুধুমাত্র এস দিয়ে কাজ করব, এক্স ইউজ করব না। কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েট উঠে যাব, মানে এইচএসসি পড়বো, তখন দেখবা তোমাদের বইগুলোতে এক্স ইউজ করছে। যাই হোক, আমরা ইন্টারটা ইউজ করব না, আমরা শুধু এসএসসি পর্যন্ত থাকি। তো এটা হচ্ছে সরণ, হচ্ছে সরণের রাশি হচ্ছে এস। আচ্ছা, এরপর আরও কিছু আছে, যেমন হচ্ছে একক। একক আর মাত্রা দুইজনের জন্য একই, দূরত্বের মাত্রা হচ্ছে এস, না, দূরত্বের মাত্রা হচ্ছে মিটার, আর সরণের মাত্রা, দূরত্বের একক হচ্ছে মিটার, সরণের এককও হচ্ছে মিটার। তারপর দূরত্বের যদি মাত্রা বলি, মাত্রা হচ্ছে এল দৈর্ঘ্য, সরণের মাত্রা হচ্ছে এল। আমি মাত্রা মানে একটু বুঝে দিই, মাত্রা মানে হচ্ছে মৌলিক রাশির সূচক, মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। হ্যাঁ, তো মানে কি কি মৌলিক রাশি আছে এটার মধ্যে, সেটা হচ্ছে মাত্রা, ঠিক আছে। যেমন ধরো একটা টেবিল, এটা হচ্ছে একটা ধরো টেবিল, তো টেবিলের তোমার ক্ষেত্রফল মাপতে হবে। তো টেবিলের ক্ষেত্রফল যদি মাপো, তোমার এইদিকেও তুমি দৈর্ঘ্য মাপবা,
এদিকেও তুমি দৈর্ঘ্য মাপবা, তাহলে এই টেবিলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে হচ্ছে এল স্কোয়ার, তার টেবিলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, অর্থাৎ একটা দৈর্ঘ্যের হিসেবে দ্বিমাত্রিক রাশি, ক্ষেত্রফল একটা দ্বিমাত্রিক রাশি। দেখো স্কোয়ার আছে, 2 আছে। তো যাই হোক, এখানে আরো অনেক ব্যাপার আছে, আমরা এগুলোতে যাব না এখন, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা মেইন টপিকগুলো পড়ি। আচ্ছা দেখো, তাহলে এগুলো হচ্ছে দূরত্ব আর সরণ। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার বা অদিক রাশি, এগুলোকে বলা হয় স্কেলার বা অদিক রাশি। আর এটা হচ্ছে সরণ হচ্ছে ভেক্টর বা দিক রাশি, ভেক্টর বা দিক রাশি বলা হয় এদেরকে, ঠিক আছে, ভেক্টর বা দিক রাশি। তোমরা আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে দূরত্ব আর সরণের মধ্যে ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের যদি এটা ক্লিয়ার না থাকে, তোমরা আরেকবার এটা একটু টেনে দেখতে পারো ভিডিওটা, দেন আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর এগুলো পড়ানোর পর আমাদের যে নেক্সট টপিকটা আসে সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি। দেখো আমরা এখানে যে দূরত্ব আছে, সে দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, আমি পাবো দ্রুতি বা স্পিড। আর আমি যদি সরণকে সময় দিয়ে ভাগ করি, আমি পাবো ভ্যালোসিটি বা বেগ। তো আশা করি এই জিনিসটা তাহলে তুমি বুঝতে পারছো। অর্থাৎ আমি যদি এখন বলি দ্রুতি এবং বেগ, দ্রুতি ও বেগ, এই দুটা যদি আমরা একটু বুঝি, ঠিক আছে। তো দ্রুতি আর বেগের মধ্যে, তো দ্রুতি মানে হচ্ছে স্পিড, বেগ মানে হচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, তো দ্রুতিকে প্রকাশ করা হয় তোমার, এটা তো স্পিড, দ্রুতিকে তো মনে হয় ভি দিয়ে প্রকাশ করে মেবি। যাই হোক, দ্রুতি ইকুয়াল টু হচ্ছে, দ্রুতি ইকুয়াল টু হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। আর আমি যদি বেগের কথা বলি, তো বেগ মানে হচ্ছে তোমার সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। যেমন ধরো আমি যদি একটু এদিকে আসি, এখানে যে চিত্রটা ছিল আমি সেটাকে যদি একটু আবার এখানে নিয়ে আসি, ধরো এটাকে আনলাম, এটাকে, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমরা ধরো কাজ করি, যেটা তোমাদেরকে একটু আগে উদাহরণে বুঝাইছিলাম, সেটা নিয়ে কাজ করি। ধরো এটা, তো এখানে আমার যে দূরত্ব ছিল, আসলে তোমাদের মনে আছে, এটা এখানে করে রাখি একদম মাঝখানে করে, হ্যাঁ এখানে। তো এখানের মধ্যে আমরা যদি একটা জিনিস দেখি ভালো করে, দেখো আমাদের যে দূরত্ব, সে ধরো আমার এখান থেকে এ থেকে সিতে যেতে আমার সময় লাগছে ধরো 10 সেকেন্ড। সাপোজ আমাদের সময় লাগছে, সময় 10 সেকেন্ড সময় লাগছে, সাপোজ সময় হচ্ছে 10 সেকেন্ড। এইখান থেকে এখানে যেতে আমাদের সময় লাগছে 10 সেকেন্ড, এখান থেকে এখানে। তো আমরা যেটা করব, দ্রুতি বের করার সময় আমরা যেটা করব, যে কত দ্রুত গেছে, তো দ্রুতি হবে এরকম, যে মোট দূরত্ব কত ছিল 8+6, তাহলে 8+6 মানে ছিল 14, 14 ডিভাইডেড বাই সময় হচ্ছে 10 সেকেন্ড। তো এটাকে আমরা বলবো 1.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে, সরি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে দ্রুতি। আবার বলতেছি, 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে দ্রুতি বা স্পিড। আর বেগ মানে কি, বেগ মানে হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু সরণ ঘটে তাকে বলা হয় বেগ। যেমন ধরো এটার ক্ষেত্রে আমরা বেগের ক্ষেত্রে যেটা বলবো, যে বেগ বা ভ্যালোসিটি ইকুয়াল টু হচ্ছে, আমরা বলবো যে সরণ হচ্ছে 12 মিটার ঘুরছে, তাহলে 12 ডিভাইডেড বাই হচ্ছে 10 মানে হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.2 মিটার করে গেছে। তা আমরা দেখতেছি দূরত্ব আর বেগ সবসময় সমান হয় না, ঠিক আছে। যখন আঁকা বাঁকা রাস্তা হয় তখন কিন্তু দূরত্ব আর সরণ একই হয় না, ঠিক একইভাবে দ্রুতি এবং বেগ একই হয় না। তাহলে দূরত্ব মানে কি, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আর সরণ হচ্ছে প্রথম অংশ থেকে, মানে আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় সরণ। তো সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়, আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। আমরা আমাদের ক্লাসগুলোতে, মানে নবম শ্রেণী, দশম শ্রেণী, এই ক্লাসগুলোতে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে কোনো কিছু, যেমন ধরো কোনো একটা গাড়ি বা কোনো একটা কিছু, তার যে দূরত্ব হিসাব করে বা সরণ হিসাব করে, সেটা কিন্তু সরলরৈখিক হয়। অর্থাৎ কেউ একজন এ থেকে বিতে আসছে, এরকম হিসাব হয় সবগুলা ক্যালকুলেশন। তো এটার ক্ষেত্রে ভালো করে দেখো,
এখানে আমার যদি দূরত্ব বলি তাহলে সেটাও এবি, আবার আমি যদি সরণ বলি সেটাও হচ্ছে এবি। তাই অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে দ্রুতি এবং সরণ দুটা একই হিসেবেই ক্যালকুলেশন হয়, কারণ আমাদের 9-10 যে অঙ্কগুলো আমরা করব সামনে সবগুলোতে দূরত্ব যা সরণতা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এগুলোতে তোমরা কনফিউজড হবে না। যাই হোক, আমরা দূরত্ব, সরণ, বেগ এগুলো পড়ছি, তো বেগকে আর একটু ভালো করে আমরা একটু বুঝবো বেগকে। তো ধরো আমরা একটা গাড়ির কথা যদি বলি, ধরো একটা গাড়ি সে যাচ্ছে, এটা হচ্ছে গাড়ির পথটা, গাড়িটা ধরো এখান থেকে এখানে আসছে, এই গাড়িটা। তো এই যে গাড়িটা ধরো গোল গাড়ি এটা, হ্যাঁ, তো এই গাড়িটা এখান থেকে যে এখানে আসছে, ধরো এটা আমি প্রত্যেক সেকেন্ডে ধরো 1 সেকেন্ড পর পর আমি এটা হিসাব করতেছি গাড়ি কতটুকু পথ গেছে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে আমরা হিসাব করতেছি। ধরো এগুলো হচ্ছে প্রত্যেকটা 1 সেকেন্ড করে করে, প্রত্যেকটা হচ্ছে 1 সেকেন্ড করে করে। এখন প্রত্যেকটা যদি 1 সেকেন্ড করে করে হয়, এগুলো প্রত্যেকটা 1 সেকেন্ড করে করে, আর প্রত্যেক সেকেন্ডে দেখা যাচ্ছে মানে গাড়িটা তো মোট অতিক্রম করছে এটা পুরো রাস্তাটা, তো এই পুরো রাস্তার মধ্যে এগুলো হচ্ছে 1 সেকেন্ড এম করে হিসাব হয়েছে। তো আমার দেখা যাচ্ছে এখান থেকে এখানে মানে এই অংশটাতে, মানে এটা হচ্ছে তোমার 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, তারপর এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, এরকম করে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে। দেখো 1 সেকেন্ডে কত মিটার গেছে, 1 সেকেন্ডে 5 মিটার গেছে, এই যে 1 সেকেন্ডে 5 মিটার। এই 1 সেকেন্ডে যতটুকু পথ যায় সেটাই হচ্ছে বেগ, অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু পথ যায় সেটাই হচ্ছে বেগ। তো তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু বেগ বৃদ্ধি পায় নাই, এখানে কিন্তু বেগ বৃদ্ধি পায় নাই। প্রতি সেকেন্ডে কত মিটার করে করে গেছে, একই বেগে গেছে। তাহলে যেহেতু প্রতি সেকেন্ডে একই বেগে গেছে, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে করে গেছে, তো আমরা বলবো এটা সমবেগে যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে বলো তো? সমবেগে যাচ্ছে। এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু বেগ মানে হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার যায়, তাই বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু যায়, ঠিক আছে? তাহলে বেগের ক্ষেত্রে আমরা যদি বলি বেগের রাশি হচ্ছে তোমার রাশি ক্ষেত্রে বা আমরা ইউ মানে শিখবো আদি বেগ, মানে শুরুতে যে বেগটা ছিল, আর ভি মানে আমরা শিখবো শেষ বেগ, মানে শেষে যে বেগটা ছিল, শেষ বেগ। আর বড় হাতের ভি মানে হচ্ছে গড় বেগ, এটা আমরা পরবর্তীতে জানবো আরো ভালো করে। গড় বেগ মানে এখনই জানা যায়, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বেগের রাশিগুলা, আদি বেগ, শেষ বেগ, আর হচ্ছে ভি। তো যাই হোক, আমরা একক শিখব, বেগের একক। তো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক। বা আরেকটা আছে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো, আমি যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, তাহলে আমাকে 3.6 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমি যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে 3.6 দিয়ে ভাগ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি না 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 আমি একটু ভুল বলছি, উল্টা বলছি আমি যদি এমএস ইনভার্স 1 থেকে তিন, না না ঠিকই তো আছে, এমএস ইনভার্স 1 এর সাথে যদি আমি 3.6 গুণ করি, তখন সেটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর আমি যদি কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স 1 এ যেতে চাই, তাহলে আমাকে 3.6 দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো বলছে 72 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে যদি আমি 3.6 দিয়ে ভাগ করে দিই, তখন সেটা হয়ে যাবে এমএস ইনভার্স 1, অর্থাৎ এটার মান হবে 20 এমএস ইনভার্স 1, ঠিক আছে? এগুলো করতে তো তোমাদেরও হয়ে যাবে, তোমরা পারবা, ক্যালকুলেটর ছাড়া দেখবা মুখোমুখি করে ফেলতে পারতেছো। আচ্ছা, তো বেগ জিনিসটা আশা করি বুঝছো। এবার আমরা আসবো ত্বরণ। এবার আমরা ত্বরণ জিনিসটা বুঝবো। দেখো ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। ধরো কোনো একটা বস্তু যাত্রা শুরু করছে, তো যাত্রা শুরু করে আমি পুরো পথটাকে দেখাচ্ছি, দেখো এই পুরো পথটা দেখাচ্ছি। তো এখানের মধ্যে ও যে এখানে আসছে, তো আমি প্রত্যেক সেকেন্ডে ইয়াটা দেখাচ্ছি তোমাদেরকে,
দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের জন্য, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু পথ যাচ্ছে সেটা দেখাচ্ছে। ধরো এটা 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এগুলো সবগুলো 1 সেকেন্ড করে করে। তো এগুলো সব যদি 1 সেকেন্ড করে করে হয়, দেখো প্রথম সেকেন্ডে আমি বললাম ও 2 মিটার পথ যায়, তারপরও সেকেন্ডে হচ্ছে 4 মিটার যায়, এরপর সেকেন্ডে আমি বললাম ও যায় 6 মিটার, এরপরে এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে ধরো 10 মিটার, আর এটা হচ্ছে 12 মিটার। ব্যাপারটা একটু বুঝো, ও প্রথম সেকেন্ডে মানে 0 থেকে নিয়ে প্রথম সেকেন্ডে ও 2 মিটার পথ গেছে, মানে এ এতটুকু হচ্ছে 2 মিটার। তারপর সেকেন্ডে গেছে 4 মিটার, দেখো এখান থেকে এখানে হচ্ছে 4 মিটার, শুরু থেকে না, শুধু এখান থেকে এখানে হচ্ছে 4 মিটার। তারপরে এখান থেকে এখানে গেছে 6 মিটার 1 সেকেন্ডে কিন্তু। তারপর এখান থেকে এখানে গেছে 8 মিটার, এখান থেকে এখানে গেছে 10 মিটার, এখান থেকে এখানে গেছে হচ্ছে 12 মিটার। অর্থাৎ এই পয়েন্টে ওর বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 12 মিটার। এই পয়েন্টে ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে ওর বেগ হচ্ছে 8 ms−1, এখানে হচ্ছে 6 ms−1, এখানে হচ্ছে 4 ms−1, আর এখানে হচ্ছে 2 ms−1, আর শুরুতে বেগ তো 0 ছিল। তো যাই হোক, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আস্তে আস্তে বেগ বাড়তেছে। এই যে বেগ বাড়তেছে, কতটুকু করে করে বেগ বাড়তেছে, তো বেগ বাড়তেছে 2 করে করে, অর্থাৎ 2 করে করে বেগ বাড়তেছে। এই প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 2 করে করে যে বেগ বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ত্বরণ। প্রতি সেকেন্ডে যে 2 মিটার করে 2 মিটার পার সেকেন্ড করে করে বেগ বাড়তেছে। ভালো করে দেখো তো ওদের পার্থক্য কত বলো তো সবার, ওদের সবার পার্থক্য কত? ওদের সবার পার্থক্য হচ্ছে 2 ms−1। এই যে প্রতি সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় তাকেই বলা হয় ত্বরণ। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তো এটাকে এ দিয়ে প্রকাশ করে। তাহলে ত্বরণের রাশি যদি আমরা বলি, ত্বরণ এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। এটা হচ্ছে রাশি, ত্বরণের রাশি হচ্ছে এ, ঠিক আছে? তো এ যদি হয়, তো এর সূত্র আছে কিছু, সেটা হচ্ছে এ ইকুয়াল টু v−u/t। এখানে যথাক্রমে v মানে হচ্ছে শেষ বেগ, v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদি বেগ, আর t মানে হচ্ছে সময়, t মানে হচ্ছে সময়, এটা মনে রাখবা। তাহলে v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদি বেগ, t মানে সময়, আর a মানে হচ্ছে ত্বরণ, এই মানে হচ্ছে ত্বরণ। তাহলে এটা একটা সূত্র। তো এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে, এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। এই সূত্রটা অনেক 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 ইম্পর্টেন্ট। কেমন? এটা ভালো লাগতেছে না? এটা দিয়ে এই সূত্রটা অনেক 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 ইম্পর্টেন্ট, এই সূত্রটা শিখে ফেলবা, ঠিক আছে? এটা আমাদের প্রায় অঙ্কে লাগবে। তো যাই হোক, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। আচ্ছা, যদি আমার হয়তো বেগ হ্রাস পাচ্ছে, এখন তো স্পিড বাড়তেছে আস্তে আস্তে, তুমি তোমার স্থির একটা গাড়িকে আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছ, এটা ক্ষেত্রে ত্বরণ হচ্ছে। কিন্তু যদি উল্টা হয়, মানে স্পিড যদি কমাও, মানে ঠিক একইভাবে উল্টা প্রসেসটা হয়, মানে পেছন থেকে, মানে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, তো এটা হলে বলা হয় মন্দন। অর্থাৎ বেগ হ্রাস পেলে সেটাকে আমরা বলবো মন্দন। তাহলে মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ ঋণাত্মক ত্বরণ মানে কি? অর্থাৎ বেগ হ্রাস পায় এটাতে। বেগ কি পায় বলতো? বেগ হ্রাস পায়। যদি বেগ হ্রাস পায় তখন সেটাকে আমি বলি ঋণাত্মক ত্বরণ, আর বেগ বৃদ্ধি পেলে তাকে আমি বলি ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ। তো মন্দন আর ঋণাত্মক ত্বরণ ব্যাপারটা একই। তোমরা আসলে আশা করি মন্দন জিনিসটা বুঝতে পারছো। তো আমরা কিছু সূত্র দেখব, এই সূত্রগুলো মুখস্থ করব, ঠিক আছে? সূত্রগুলো আমাদের অনেক অনেক বেশি লাগবে। সেটা কি কি আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপর a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তারপর s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপর s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এরপর s ইকুয়াল টু ভিটি, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। এই জিনিসটা হচ্ছে সমবেগ যখন হয় তখন, এটা হচ্ছে সমবেগের সূত্র।
আর অন্যগুলোতে ত্বরণ আছে, ভালো করে দেখো। তো কোনটা দ্বারা কি বোঝায় আমি একটু পাশে লিখে দিচ্ছি, তাহলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে আদিবেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, টি মানে হচ্ছে সময়, এ মানে হচ্ছে ত্বরণ, এস মানে হচ্ছে সরণ। আর কিছু আছে? না, এগুলা দিয়ে সব সূত্র। তো এখানে যে কয়টা সূত্র লিখছে আমি, মনে হয় 6টা। এই 6টা মূলত এখানে 4টাই সূত্র, 5টাই সূত্র। তো যাই হোক, যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র তোমরা খুব ভালো করে শিখে ফেলবা, এবং 6টা সূত্র আমাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমরা পারবা। আজকের ক্লাসটা তোমরা বুঝছো কিনা তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর তারপরেও কিছু না বোঝার যদি থাকে, তোমরা ক্লাসটা আরেকবার দেখে নিবা। তাও যদি না বুঝো আমাকে ক্লাসে জিজ্ঞেস করবা, আমি ইনশাল্লাহ বুঝাই দিব। অ্যান্ড দরকার হলে আরেকটা ভিডিও বানিয়ে বুঝাই দিব, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা ইনশাল্লাহ। তো আজকে এতটুকু থাকুক, ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবা।